প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে স্ট্রোক জিনিসটা কি? স্ট্রোকটা হয় আমাদের ব্রেনের, আমাদের হার্টের নয়। স্ট্রোক যদি হয় আমরা কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবো আমরা? খুব সাধারণ কতগুলো লক্ষণ আছে স্ট্রোক হলে আমরা বুঝতে পারি। যে আমি যেমন মনে রাখতে বলি যে ফাস্ট মনে রাখবেন আর কি, মানে ফেস ড্রুপিং, মানে মুখটা কোনো অ্যাঙ্গেল অফ মাউথ ডিভিয়েশন হয়েছে। এ দিয়ে আর্ম উইকনেস, মানে হাতের কোনো উইকনেস হলো কি না। এস দিয়ে স্পিচ ডিফিকাল্টি, কথা বলতে অসুবিধা, কথা বলতে প্রবলেম বা কথা জড়িয়ে যাচ্ছে। আর টি দিয়ে আমরা বলি টাইম টু কল এমার্জেন্সি, বা এমার্জেন্সি এর সময় ডাকতে হবে। যে স্ট্রোকটা হয় কেন বা কাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রোক। আমরা এই আলোচনায় জানার চেষ্টা করব স্ট্রোক কি, স্ট্রোক হয় কেন, কাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, স্ট্রোক যদি হয় কোন লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন, স্ট্রোক হলে করণীয় কী এবং এর চিকিৎসা কী। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমার এবং আপনার ভীষণ প্রিয় চিকিৎসক ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। স্ট্রোক মানে এটা খুব একটা আতঙ্কের জিনিস, মানে যে কোনো বাড়িতে যে কোনো সময় এটা হয়ে যায় এবং বাড়ির লোকগুলো একেবারে মানে তটস্থ হয়ে পড়েন, কি করবেন, দিশেহারা হয়ে পড়েন, কি করবেন কি করবেন না। তো প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে স্ট্রোক জিনিসটা কি? স্ট্রোক আমাদের যেমন, স্ট্রোকটা বলতে গেলে একটা আমাদের আগে কিছু জিনিস জেনে নিতে হবে যে আমাদের ব্রেন আছে, ব্রেনটাকে বেঁচে থাকার জন্য রক্ত সরবরাহ করার প্রয়োজন আছে, এবং সেই রক্ত সরবরাহের মাধ্যমে ব্রেনে পুষ্টি যায়, অক্সিজেন যায়, দুটোই লাগে আমাদের ব্রেনের বেঁচে থাকার জন্য। এই যে রক্তবাহ যার মধ্যে দিয়ে রক্তটা যাচ্ছে ব্রেনে, সেখানে যদি কোনো ব্লকেজ হয় অথবা সেটা যদি বার্স্ট করে, আচ্ছা, তাহলে স্ট্রোক হয়। আচ্ছা, যদি রক্তবাহ দিয়ে রক্ত যাচ্ছে সেটা যদি কাট অফ হয়, সেটা ইসকেমিক স্ট্রোক হয়, আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। অক্সিজেন পৌঁছচ্ছে না। আর যদি সেই রক্তবাহটা ফেটে যায়, তাহলে সেটা হেমারেজিক স্ট্রোক হয়। আচ্ছা, আচ্ছা। আর এক ধরনের স্ট্রোক আছে, সেটা হচ্ছে টিআইএ বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক বলা হয়। আচ্ছা, যে স্ট্রোকের মতো হলো, কিন্তু 24 ঘন্টার মধ্যে তো সিমটমগুলো ব্যাক করে গেল এবং যে ব্লকেজ হয়েছিল সেটা ডিসলভ হয়ে গেল। এটাই কি মিনি স্ট্রোক? এটাই মিনি স্ট্রোক। আচ্ছা, আচ্ছা, এটাই মিনি স্ট্রোক। আচ্ছা। এই মিনি স্ট্রোক যদি হয়, তাহলে পেশেন্টের সাময়িক কিছু সিমটম হয়, কিন্তু 24 ঘন্টা পরে সেই সিমটমগুলো থাকে না, মানে 24 ঘন্টার মধ্যে সিমটমগুলো রিজলভ করে যায়। কিন্তু স্ট্রোক জিনিসটা বোঝাতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে স্ট্রোকটা হয় আমাদের ব্রেনের, আমাদের হার্টের নয়। এবং স্ট্রোক হেমারেজিক হয়, ইসকেমিক হয়। ইসকেমিক স্ট্রোক ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে, হেমারেজিক স্ট্রোক রক্তবাহ ফেটে গিয়ে ব্লিডিং হয়ে। তাহলে যেটা বুঝতে পারলাম যে স্ট্রোক মোটামুটি 3 রকমের হয়, মানে মিনি স্ট্রোকটাকে যদি আমরা ধরে নিই তাহলে 3 রকমের হয়, মোটামুটি 3 রকমের স্ট্রোক। 3 রকমের হয়। এবার স্ট্রোক যদি হয় আমরা কোন কোন লক্ষণগুলো দেখে বুঝবো আমরা? খুব সাধারণ কতগুলো লক্ষণ আছে স্ট্রোক হলে আমরা বুঝতে পারি। যে আমি যেমন মনে রাখতে বলি যে ফাস্ট মনে রাখবেন আর কি, মানে ফেস ড্রুপিং, মানে মুখটা কোনো অ্যাঙ্গেল অফ মাউথ ডিভিয়েশন হয়েছে। এ দিয়ে আর্ম উইকনেস, মানে হাতের কোনো উইকনেস হলো কি না। এস দিয়ে স্পিচ ডিফিকাল্টি, কথা বলতে অসুবিধা, কথা বলতে প্রবলেম, বা কথা জড়িয়ে যাচ্ছে। আর টি দিয়ে আমরা বলি টাইম টু কল এমার্জেন্সি, বা এমার্জেন্সি এর সময় ডাকতে হবে। এর সঙ্গে আরও কিছু সিমটম হয়, যেমন যেমন চোখে ঝাপসা দেখা, আচ্ছা, দুটো দেখা, আচ্ছা, মাথা ঝিমঝিম করা, অজ্ঞান হয়ে যাওয়া, কোনো কিছু কথা বলছে কিছু বুঝতে পারছে না, সে একটা একটা অসংলগ্ন অবস্থায় পড়ে আছে, এগুলো কিন্তু স্ট্রোকের সিমটম। সুতরাং স্ট্রোকের পার্টিকুলার কোনো একটা সিমটম হয় না, কতগুলো সমষ্টিগত লক্ষণও হতে পারে, আবার কারো পার্টিকুলার কোনো সিমটম হতে পারে। এরকম পেশেন্ট দেখি, মনোপ্লেজিয়া বলা হয়, যেমন যে হাত উঠছে না, বাকি সব কিছু ঠিক আছে, শুধু হাতটা প্যারালাইজড হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। এটা এক ধরনের স্ট্রোকের লক্ষণ। অনেকগুলো লক্ষণই হয়, তার মধ্যে যেগুলো আমরা বললাম মূলত এই লক্ষণগুলোই মেন। তো এবার ঘটনা হচ্ছে যে এই যে স্ট্রোকটা হয় কেন বা কাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনাটা বেশি? আমরা দেখেছি একটু বয়স্ক লোকেদেরই এটা হয়। তো এটা কি শুধু বয়স্ক লোকেদেরই হয় নাকি অল্প বয়সীদের মধ্যেও হতে আজকাল পারে? অল্প বয়সদেরও স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, তবে যাদের আগে স্ট্রোক হয়েছে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, যাদের আচ্ছা। ফ্যামিলিতে কারো স্ট্রোক হয়েছে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, যার বয়স 55 ইয়ার্সের বেশি, কারো যদি ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, কোলেস্টেরলের সমস্যা থাকে, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, কারো যদি ব্লাডের কোনো কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি থাকে তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, কেউ যদি কোনো ড্রাগে অ্যাডিক্টেড হন তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা।
যারা অ্যালকোহল খান বা ধূমপান করেন তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এতগুলো জায়গায় স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, বলে এই যে গ্রুপগুলো বললাম এদের হাই রিস্ক গ্রুপ বলা হয়, হাই রিস্ক পেশেন্ট বলা হয়। মানে কোলেস্টেরল যদি হাই থাকে তাদেরও মানে এটা স্ট্রোক হওয়ার সম্ভাবনা সম্ভাবনা আছে। মানে মোস্ট কমন তাহলে এটার মধ্যে কোনটা, মানে হাই প্রেশার না উচ্চ কোলেস্টেরল নাকি ধূমপান মদ্যপান এই ধরনের জিনিসগুলো বাড়িয়ে দেয় সম্ভাবনা? হ্যাঁ, এই জিনিসগুলো সম্ভাবনাটা বাড়িয়ে দেয়। আসলে যে জিনিসগুলো আমি বললাম, যে ক্রনিক অসুখগুলো, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এগুলো রক্তবাহগুলোকে নষ্ট করে দেয়, আচ্ছা আচ্ছা। রক্তবাহের ক্ষতি করে। তারা এই রক্তবাহের ক্ষতি করার জন্য ব্রেনে যে রক্তবাহগুলো যাচ্ছে তাদেরও ক্ষতি করে। আমরা জানি স্ট্রোকটা রক্তবাহের প্রবলেম ব্রেনের, তাই জন্য রক্তবাহের সমস্যা হওয়ার জন্য স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই যে আপনি যে লক্ষণগুলো আপনি বললেন, তো সেই লক্ষণগুলো তো দেখে আমাদের যারা বাড়ির লোকজন আছে তারা তো সতর্ক হবেনই, এবং সেই মুহূর্তে তাদের কি করণীয়? স্ট্রোক হলে যদি আপনারা আমার এই ভিডিও দেখে এটা মনে রেখে বুঝতে পারেন যে স্ট্রোক হচ্ছে, ফার্স্ট কাজ যেটা করার দরকার সেটা হচ্ছে পেশেন্টকে হসপিটালে শিফট করা দরকার। হসপিটালে নিয়ে গেলেই একমাত্র স্ট্রোক ডায়াগনোসিস করার পদ্ধতি সেখানেই আছে, মানে সিটি স্ক্যান বা ব্রেনের কোনো ইমেজিং, এমআরআই একমাত্র হসপিটাল সেটআপেই আছে। এবং এই ব্যাপারে একটা জিনিস বলতে চাই, যেসব ডায়াবেটিক পেশেন্টরা কিছু ডায়াবেটিসের ওষুধ খান যেগুলোতে সুগার ফল করার সম্ভাবনা থাকে, তাদেরও কিন্তু অনেক সময় সুগার ফল করলে, মানে হাইপোগ্লাইসিমিয়া হলে সিমটমগুলো symptom। স্ট্রোকের মতো কথা জড়িয়ে যেতে পারে, হাত পা দুর্বল লাগতে পারে, মাথা ঘুরতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, স্ট্রোক মনে হতে পারে। তাহলে ডায়াবেটিস যাদের আছে তাদের যদি এরকম করে সিমটম হয়, ফার্স্ট কাজ হচ্ছে বাড়িতে গ্লুকোমিটার একবার সুগারটা চেক করে নেওয়া। আচ্ছা। সেটা 70-র নিচে আছে কিনা আগে দেখে নিতে হবে। যদি দেখা যায় যে সেটা 80, 85, 100, 110 আছে তাহলে ঠিক আছে, তাহলে হাইপোগ্লাইসিমিয়া নয়, তাহলে স্ট্রোক, তাহলে পেশেন্টকে হসপিটালে শিফট করতে হবে। কারণ তার ব্রেনের একটা ইমেজিং প্রয়োজন, একটা ছবির প্রয়োজন, সিটি স্ক্যান বা এমআরআইয়ের প্রয়োজন, যার মাধ্যমে আমরা ডায়াগনোসিস করবো স্ট্রোক হয়েছে, তারপরে আমরা এগিয়ে যেতে পারবো তার চিকিৎসার জন্য। তার মানে স্ট্রোক হচ্ছে একটা ব্রেনের সমস্যা, ব্রেনের অসুখ। মানে আমি এমন একটা জায়গায় পৌঁছবো যাতে ব্রেনের ছবি যত করা যায়, মানে আমি সহজ বাংলায় বলছি, যাতে ছবি দেখে যাতে বোঝা যায় যে রক্ত জমেছে নাকি কোথাও রক্তবাহ আটকে গেছে, মানে এই জিনিসগুলো যাতে বোঝা যায়। মানে এরকম নয় যে আপনি একটা ওষুধের দোকানে গেলেন বা অন্য একটা ডাক্তারবাবুর কাছে গেলেন বা ক্লিনিকে গেলেন যেখানে এই সুবিধাগুলো কোনোটাই মজুদ নেই, বরং তাতে কি হবে যে সময়টা নষ্ট হবে। আচ্ছা, যদি তার সময়টা নষ্ট হয় তাহলে কি সমস্যা হতে পারে? আসলে দেখা গেছে যে যাদের ইসকেমিক স্ট্রোক হয়, মানে রক্তবাহ ব্লক করে যে স্ট্রোক হয়, সেটাতে 4.5 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করলে আউটকাম ভালো ভালো হয়। পেশেন্টের যে স্ট্রোকের পরবর্তীকালে তার একটা প্যারালিসিস, তার একটা নিউরো ডেফিসিটের ব্যাপার থাকে, তো এই আউটকামটা ভালো হবে। উম, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে শীতকালে না স্ট্রোকের পরিমাণটা অনেক বেশি হয়। Exactly. মানে এটা কেন হয়? শীতকালে আমাদের রক্তবাহগুলো সংকোচন হয়, আচ্ছা, আমাদের ডায়ামিটারটা একটু কমে কমে যায়। যায়, কারণ এনভায়রনমেন্টাল টেম্পারেচার বেশি থাকে। আমাদের হিট বডি কনজার্ভ করতে চায়, প্রিজার্ভ করতে চায় শরীর থেকে, যাতে হিট বাইরে না বেরিয়ে যায়। তো শরীর থেকে হিট বেরিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে রক্তবাহগুলোর মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন হয়, তো সারফেস এরিয়া অনেক বেশি থাকে, যত সারফেস এরিয়া তত বেশি হিট বাইরে বেরিয়ে যায়। একটা কাপের মধ্যে চা নিয়ে খেলে যতটা গরম থাকে, পিরিচের মধ্যে ঢেলে খেলে সারফেস এরিয়া বেরিয়ে যায়, হিট বেশি রেডিয়েট হয়ে ঠান্ডা হয়ে যায়, সেরকম ব্যাপারটা তাই। যেন বডি চেষ্টা করে শীতকালে রক্তবাহের সংকোচন করতে। এবার যাদের রক্তবাহ অলরেডি কম্প্রোমাইজড, তাকে সংকোচন করলে তো স্ট্রোক হবেই। এই জন্য রক্তবাহের সংকোচনের জন্য স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। শুধু তাই না, এই রক্তবাহের সংকোচনের জন্য রক্ত চাপ বেড়ে যায়, যেহেতু এরিয়া তো কমে গেল। এরিয়া কমে গেলে রক্ত পাস্কালস ল, এই এরিয়া না, মানে ভলিউম, মানে কি বলে ওটাকে, আয়তন কমে গেল। আয়তন কমে গেল, এই পাস্কাল ল যেখানে কাজ করে একই আর কি, চাপ বেড়ে যায়। ওই চাপ বেড়ে যাওয়ার জন্য আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যেহেতু মাথার শিরা উপশিরাগুলো অত তো মানে ঠিক নয় আর কি, মানে একটু পাতলা, শীতকালে ওই জন্য হেমারেজিক স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক দুটোই বেশি হয়। আচ্ছা, আর বয়স্কদের মধ্যেও এটা হয়, এবং ইদানিংকালে অল্প বয়সীদের মধ্যেও এটা হচ্ছে, এটার কি কারণ? এটা কারণ হচ্ছে অল্প বয়সীদের মধ্যে আজকাল প্রচুর ডায়াবেটিস, প্রচুর উচ্চ রক্তচাপের রোগী, প্রচুর মানুষ ড্রাগ অ্যাবিউজ করেন, ড্রাগ অ্যাডিক্টেড, অনেকে অ্যালকোহল ধূমপান সেবন করছেন, কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি, লাইফস্টাইল ডিজিজ, এত ওজন বেশি, ওবেসিটি তো একটা স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর।
মানে বয়জনে ইয়াং এজ গ্রুপের মধ্যে স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে যদি এরকম স্ট্রোক হলে আপনি নিকটতম হাসপাতালে আপনি নিয়ে যাবেন, এটাতে যেমন আপনি বললেন অনেকে কি করে যে বিভিন্ন রকম ট্যাবলেট পেশেন্টকে খাওয়ান। তার মধ্যে ওই অ্যাসপিরিন জাতীয় ওষুধ আছে বা আরও বেশ কিছু ওষুধ আছে, যে ওষুধগুলো তারা খাইয়ে দেন সঙ্গে সঙ্গে। তাতে কি মানে লাভ হয় না ক্ষতি হয় অ্যাকচুয়ালি? অ্যাসপিরিন বা যে কোনো ব্লাড থিনার বা অ্যান্টিকোয়াগুলেন্ট স্ট্রোকের ইমেজিং করার আগে খাওয়ানো উচিত না। আচ্ছা। মনে করুন কারো হেমারেজিক স্ট্রোক হয়েছে, হেমারেজ হয়েছে, তাকে অ্যাসপিরিন খাইয়ে দিলে হেমারেজ অনেক বেড়ে যাবে। অ্যাসপিরিন তো ইস্কেমিক স্ট্রোকের ওষুধ আচ্ছা। বা হার্ট অ্যাটাকে যেখানে রক্ত ব্লক হয়ে যায়, রক্তটাকে পাতলা করার ওষুধ। আপনি জানলেন না কিন্তু অ্যাসপিরিন খাইয়ে দিলেন একটা লোডিং ডোজে, 3-4টে অ্যাসপিরিন খাইয়ে দিলেন, আরও রক্তটা পাতলা হয়ে গেল, আরও হেমারেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, ব্রেনের মধ্যে আরও রক্ত বেড়ে যাবে, আরও নিউরো কম্প্রেশন, নার্ভের মানে উপর আপনি কম্প্রেশন হবে। আপনি মানে কিছু ক্ষেত্রে হয়তো ঠিক হবে, যেটা আপনি বললেন যে রক্ত জমাট বেঁধে জমাট, গেছে সেই সেক্ষেত্রে ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনি তো বাইরে থেকে কিছু বুঝতে পারছেন না, বাইরে থেকে বিপদ মানে হতে যেতে পারে, আরো বিপদ হতে পারে বরং। অনেক বেশি বিপদ হতে পারে। এইবার স্ট্রোক একজন মানুষের হয়েছেন, এবার ঘটনা হচ্ছে স্ট্রোক যদি হয় তাহলে তার চিকিৎসা কিভাবে করা হয়? স্ট্রোক যদি একজন মানুষের হয়, তার চিকিৎসা প্রথম কাজ হচ্ছে তাকে এমন একটা সেট আপে নিয়ে যাওয়া যেখানে ইমেজিং আছে, যেটা সেখানে আপনি আগেই বললেন। যেখানে সেখানে ডায়াগনোসিস হলো যে ইসকেমিক স্ট্রোক। এখন এমন কিছু ইনজেকশন আছে যেটা দিলে এই ক্লটটা ডিজলভ করে যাবে। আচ্ছা। প্লাস নিউরো ইন্টারভেনশন বলে একটা ব্যাপার আছে, সেখানে এই অ্যানজিওগ্রাফির মতো যেখানে স্ট্রোক হয়েছে সেই স্ট্রোকের যে ক্লটটা আছে সেটাকে সরিয়ে ফেলা যায়। আচ্ছা। আবার কারো যদি হেমারেজ হয়, কোনো জায়গা থেকে হেমারেজ হয়েছে, মনে কোনো অ্যানিরিজম ফেটে গেছে মাথা, তাহলে তো সেটাকে কয়েলিং করতে হবে, কনস্ট্যান্ট বেডের মধ্যে ব্লিড হতে থাকবে, তো বাড়িতে এগুলো কখনো সম্ভব না। না। স্ট্রোক হলে সেই রকম হাসপাতাল সিলেক্ট করা ভালো যেখানে স্ট্রোক ফিজিশিয়ান বা নিউরোলজিস্ট আছেন এবং নিউরো ইন্টারভেনশন হয়। আপনি স্ট্রোক হয়েছে পাড়ার একটা নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন, সিটি স্ক্যান হলো, সিটি স্ক্যান সেখানে করে দেখালো স্ট্রোক হয়েছে, তারা তো এইসব হাইফাই ট্রিটমেন্ট দিতে পারবে না, না। তারা অ্যান্টিকোয়াগুলেন্ট দেবে, ফলে ব্রেনের টিস্যুগুলো মরে যাবে, 4 ঘন্টা 4.5 ঘন্টা 5 ঘন্টা পরে মরতে আরম্ভ করবে, ফলে এই যে প্যারালিসিস এটা পার্মানেন্ট হয়ে যাবে। তারপরে সে ফিজিওথেরাপি করা এই সেই হেনাতেনা চলতে থাকলো। তাহলে স্ট্রোক হলে ফার্স্ট কাজ হচ্ছে এমন একটা হাসপাতালে যাওয়া যেখানে নিউরো ইন্টারভেনশন আছে। আমাদের গভর্নমেন্টের পিজির বিআইএন, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি, দারুণ হসপিটাল, ওখানে নিয়ে যাওয়া যেতে পারে। পিজি এমার্জেন্সি, সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। অনেক প্রাইভেট হসপিটালে এই ব্যবস্থা আছে, সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। তো এটা তো মোটামুটি বুঝলাম যে মানুষ যদি স্ট্রোকে আক্রান্ত হন তাহলে কোথায় নিয়ে যেতে হবে, তার চিকিৎসাটা কিভাবে হবে। এবার আপনি একটা কথা বললেন যে প্যারালিসিস, যে স্ট্রোক হলেই আমাদের যে কোনো একটা সাইড অকেজো হয়ে পড়ে, এটা কেন হয়? আমাদের ব্রেন থেকে কিছু নার্ভ নিচের দিকে স্পাইনাল কর্ডের সঙ্গে যোগ হয়ে সিদ্ধানের মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড হয়ে নিচের দিকে নামে। এই স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন নার্ভ বেরোয়, বেরোয়। হাতের নার্ভ চালনা হয়, পায়ের নার্ভ চালনা হয়। স্পাইনাল কর্ডের নার্ভটা কিন্তু ব্রেনের অনেকটা নার্ভের অংশও আছে ওর মধ্যে। আমাদের ব্রেনে যদি কোনো জায়গায় হেমারেজ হলো বা স্ট্রোক হলো, সেই জায়গাটা যদি মরে যায়, তাহলে তো এই টিস্যুগুলো আর ঠিকভাবে কাজ করতে পারছে না। ফলে সেই নার্ভগুলো যেগুলো হাতে সাপ্লাই করেছিল, পায়ে সাপ্লাই করেছিল, সেগুলো আর কাজ করবে না, পরে প্যারালিসিস হবে, উইকনেস হবে। মানে ব্রেনের যে অংশে, মানে যে অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং সেই অংশ আমাদের হাত পা বা বাকি যে সমস্ত জিনিসকে কন্ট্রোল করতো, সেটা তখন আর কন্ট্রোল করা যাবে মানে যাবে না বা পারবে না আর কি। বাঁদিকের অংশ, ব্রেনের বাঁদিকের যে নার্ভগুলো সেগুলো ক্রস করে ডান দিকে চলে ডান আসে, দিকে। আর আর ডান ডান দিকের গুলো ক্রস করে বাঁ দিকে দিকে যায়। চলে আসে। সেই বাঁদিকে স্ট্রোক হলে ডান দিকে প্যারালিসিস হতে পারে, এবার ডান দিকে স্ট্রোক হলে বাঁদিকে প্যারালিসিস হয়। তো এই যে এই প্যারালিসিস যখন হয় একটা পেশেন্টের, তখন মানে এইটা থেকে মানে পুরোপুরি রিকভার হতে কত সময় লাগে, এবং রিকভার করতে গেলে সেই পেশেন্ট পার্টিকে বা সেই রোগীকে বা এবং রোগীর পরিজনকে কি কি করতে হয় বা কি কি করা উচিত? মিনি স্ট্রোক যদি হয় 24 ঘন্টার মধ্যে রিকভারি হয়ে যাবে। আচ্ছা। যদি নর্মাল স্ট্রোক হয় এবং তার যদি নিউরো ইন্টারভেনশন করা হয় এবং 4.5 ঘন্টার মধ্যে যদি ইন্টারভেনশন করে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে, তাহলে তো কমপ্লিট রিকভারি। আচ্ছা। তা তো পেশেন্ট একদম 7 দিন 10 দিন 2 সপ্তাহ পরে হেঁটে চলে দৌড়াবে। আচ্ছা। যদি ইন্টারভেনশন করতে দেরি হলো বা ইন্টারভেনশন প্রপারলি করা গেল না বা অনেকটা ড্যামেজ হয়ে গেছে তারপরে পেশেন্ট এসেছেন, তাদের ক্ষেত্রে রিকভারিতে সময় লাগে। এটা মোটামুটি 3 সপ্তাহ থেকে 6 মাস অবধি সময় লাগতে পারে। আচ্ছা।
ফিজিওথেরাপি লাগে, স্পিচ থেরাপি লাগে, নিউরো রিহ্যাবিলিটেশন বলে একটা প্রোগ্রাম হয়, সেটা পেশেন্টদের শেখানো হয় ফিজিওথেরাপি। পেশেন্টের নিজের মোটিভেশনটাও দরকার। শুধু ফিজিওথেরাপিতে পেশেন্টের নার্ভ মাসেল ঠিক হবে না, হাত পা ঠিক হবে না, আচ্ছা, আচ্ছা। পেশেন্টকে নিজেকেও মোটিভেটেড থাকতে হবে যে আমাকে সুস্থ হতে হবে। স্ট্রোকের পর ব্রেন ফাংশন কিছুটা খারাপ হয়, প্লাস কিছু মানুষের একটু মোটিভেশন চলে যায়। স্ট্রোকের পর কিছুটা পোস্ট স্ট্রোক ডিমেনশিয়া সেট ইন করে, তখন পেশেন্টরা নিজে থেকে আর মোটিভেশন অনেকে পান না, তাদের ক্ষেত্রে ওটি সেরে উঠতে টাইম লাগে। আচ্ছা। বাড়ির লোকের কর্তব্য হচ্ছে পেশেন্টকে ভালো খাবার খেতে দেওয়া, যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ওষুধ যাতে ঠিক করে খায়, প্রেশার, সুগার, কোলেস্টেরল এগুলোর ওষুধ, স্ট্রোকের জন্য যে ডাক্তারবাবু ওষুধ দিয়েছে সেগুলো যাতে ঠিক করে খায়। ফিজিওথেরাপি ঠিকঠাক হচ্ছে কিনা, ফিজিওথেরাপির বাইরে পেশেন্ট নিজে চেষ্টা করে হাত পা সঞ্চালন করছে কিনা, এক্সারসাইজ করছে কিনা, তাহলে তার রিকভারি ভালো হবে। স্পিচের কোনো প্রবলেম থাকলে তার সঙ্গে কমিউনিকেট করা, তাকে কথা বলতে উৎসাহ দেওয়া, যাতে সে লজ্জাবোধ না করে, বেশি করে কথা বলে, যত বেশি কথা বলবে তত এক্সারসাইজ, তত স্পিচটার ক্ল্যারিটি হবে। আর সেকেন্ড স্ট্রোক হচ্ছে কিনা সেটা নজরে রাখা। একবার স্ট্রোক হলে তারপরে তো সেই রিস্ক ফ্যাক্টরগুলো থেকে যায়, সে আবার তার স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। পেশেন্টের সজাগ থাকা আর রেগুলার ফলো আপের মধ্যে থাকা, ডাক্তারের কাছে যাওয়ার, কিছু টেস্ট করা ইত্যাদি। তো অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে, তো যেটা সবাই হয়তো জানতে চাইবেন যে আমি স্ট্রোকটাকে কিভাবে প্রিভেন্ট করতে পারি। স্ট্রোক প্রিভেন্ট করতে গেলে প্রথমেই আমাদের বুঝতে হবে যে আমার স্ট্রোক হতে পারে। আচ্ছা। যাদের স্ট্রোক হয়েছে তারা কিছুদিন আগে অবধি জানতেন আজ যাই হোক আমার স্ট্রোক হতে পারে না। সবাই ভাবে আমার অন্তত এই রোগটা হতে পারে না, ওর হতে পারে। প্রথমে আপনাকে মেনে নিতে হবে আপনারও এই রোগটা হতে পারে, এটা মানুষেরই রোগ, এটা এলিয়েনদের রোগ নয়। যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে, যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, কোলেস্টেরল কোলেস্টেরল থাকে, থাকে, আপনি যদি স্মোকার হন, অ্যালকোহল ইনটেক করেন, আপনার যদি ওবেসিটি থাকে, আপনি যদি ড্রাগ অ্যাবিউজ করেন, তাহলে তাহলে কিন্তু আপনার আপনাকে স্ট্রোক সতর্ক হওয়ার থাকতে সম্ভাবনা। হবে। তাহলে আপনাকে প্রিভেন্ট করতে হবে। প্রিভেন্ট করতে গেলে আপনাকে গুড ফুড খেতে হবে। প্রিভেন্ট করতে গেলে আপনাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলের ওষুধ রেগুলার খেতে হবে। প্রিভেন্ট করতে গেলে আপনাকে অ্যালকোহল স্মোকিং বন্ধ করতে হবে। প্রিভেন্ট করতে গেলে আপনাকে শরীরের ওজন কমাতে হবে। প্রিভেন্ট করতে গেলে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। তাহলে এইটা প্রিভেন্টিভ মেজার্স, এগুলো নিলেই স্ট্রোক প্রিভেন্টেড হবে। এবং যারা স্মোক করছে, এবার স্মোক করে আবার স্ট্রোক কী করে হবে? স্মোক করলে আমাদের রক্তবাহের ক্ষতি হয়, স্মোক করলে আমাদের রক্ত ঘন হয়ে যায়, তার জন্য স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ে। যাদের যাদের রক্ত ঘন তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। পলিসাইথেমিয়া নিয়ে আমার ভিডিও বানিয়েছিলাম না, হিমোগ্লোবিন বেশি, তাদের তো স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, কারণ রক্ত ঘন। তাহলে তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। যাদের কোলেস্টেরল বেশি, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি। অনেকে আবার অনেক কায়দা করেন যে কিছুদিন কোলেস্টেরল ওষুধ খেলাম, টেস্ট করে দেখলাম নর্মাল হয়ে গেল, বন্ধ করে দিলাম। জানেও না যে কোলেস্টেরলটা আবার বেড়ে বেড়ে আবার অনেক আগের লেভেলে পৌঁছে যাবে, বা তার চেয়ে বেশি পৌঁছে যাবে, তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং কিছুটা আমাদের সচেতনতার অভাব, কিছুটা আমাদের জীবনশৈলীর এমন পরিবর্তন, যেই পরিবর্তনগুলো আমাদের জীবনে শুধু অভিশাপই ডেকে নিয়ে এসেছে। রাত জেগে টিভি দেখা, ফাস্টফুড খাওয়া, সেডেন্টারি লাইফস্টাইল, মাঠে খেলতে না যাওয়া। লোকে আজকাল খেলছে কি, মোবাইলে ভিডিও গেম খেলছে, সেটা তো খেলা না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি দরকার। এইগুলোই যদি আমরা ঠিকঠাক ফলো করি, উই ক্যান প্রিভেন্ট স্ট্রোক। আচ্ছা, আর একটা জিনিস আমরা মিস করে গেলাম, সেটা হচ্ছে শীতকালে বয়স্ক লোকেদের আমরা কিভাবে রাখবো যাতে এই স্ট্রোকটাকে আমরা খানিকটা এড়াতে পারি। এই জিনিসগুলোই ফলো করতে হবে। বয়স্ক মানুষ অনেকে আছেন যারা রেগুলার স্মোক করেন, যারা রেগুলার অ্যালকোহল সেবন করেন। বয়স্ক মানুষ অনেকেই আছেন যারা ভুলে যান ওষুধ খেতে হবে, ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন না, ডিমেনশিয়ার জন্য ভুলে গেছেন। প্রেশারের ওষুধ দিনের পর দিন খাচ্ছেন না, কেউ দেখেনি, ভাবছে তিনি খাচ্ছেন, ভুলে গেছেন, তার মনে নেই প্রেশারের ওষুধ খেতে হবে। বাড়ির লোকজনদের একটু সচেতন হতে হবে। শীতকালে যে বয়স্ক মানুষ, তার যে চামড়ার নিচে সাবকিউটিনিয়াস ফ্যাট কমে গেছে, তাকে শীত করছে, তার জন্য রক্তবাহগুলো সংকোচন হয়ে ব্লাড প্রেশার বেড়ে আছে। বাড়িতে একটা রুম হিটারের ব্যবস্থা করুন, তাহলে তিনি অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। রুম হিটার এরকম নয় যে শীত প্রধান দেশেই লাগবে, বা লাক্সারি। হ্যাঁ, লাক্সারি এটাও নয়। নেসেসিটি। হ্যাঁ, যে বয়স্ক লোকেরা যখন রাত্রেবেলা কম্বলের বাইরে যখন যারা তখন বেরোয়, তখন যে প্রচণ্ড ঠান্ডা লাগে, সেটা কিন্তু মারাত্মক। এবং আমরা শুনেছি যে রাত্রেবেলা বাথরুম করতে উঠেছিল, সেই সময় পড়ে গেছে। ঠান্ডাতে হাইপোথার্মিয়া হয়েছে বা স্ট্রোক হয়েছে, ব্লাড প্রেশার বেড়েছে। এবং আর একটা জিনিস যেটা সবাইকে বলি, ডিহাইড্রেশন স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, রক্ত ঘন হয়ে যায়। বয়স্ক মানুষরা শীতকালে ঠান্ডাটাকে অ্যাভয়েড করার জন্য জল কম খান। হ্যাঁ। বা অনেকে ভুলে যান জল খেতে।
আর যেহেতু শীতকালে জল পিপাসা পায় না, জল খাওয়ার অতটা ইচ্ছে হয় না, সেজন্য জল খাওয়াটাও হয়ে ওঠে না। সেটা যাতে ঠিকঠাক হয় সেটা এনশিওর করতে হবে এবং গুড ফুড খেতে দিতে হবে। আমার যেন ফলমূল শাকসবজি থাকে এবং রেগুলার একটা মনিটরিং, প্রেশারটা ঠিক আছে কি না, একটু কোলেস্ট্রলটা ঠিক আছে কি না, সুগারটা বাড়িতে ঠিকঠাক থাকছে কি না, তিনি ঠিকঠাক খাচ্ছেন কি না, তার ওভারঅল হেলথ হাইজিন, তার সঙ্গে একটু যোগাযোগে থাকা, কমিউনিকেশনে থাকা, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ডাক্তারবাবু যেটা বললেন যে হাইপার টেনশন হোক, ডায়াবেটিস হোক, বা আপনারা যারা মদ্যপান বা ধূমপান করেন, তারা এগুলো একটু অ্যাভয়েড করুন। হাইপার টেনশন থাকলে ওষুধ খান, ডায়াবেটিস থাকলে তার ওষুধ খান, নিয়মিত চিকিৎসকের কাছে পৌঁছান, এবং বাড়িতে যাদের বয়স্ক বাবা মা আছে, শীতকালে দরকার হলে একটা রুম হিটার ব্যবহার করুন। তো আশা করি আমরা স্ট্রোকের হাত থেকে খানিকটা দূরে থাকতে পারবো। স্ট্রোক হলে কি করতে হবে সেটা ডাক্তারবাবু আপনাকে অলরেডি বলে দিয়েছেন। কোথায় নিয়ে যাবেন এবং তার চিকিৎসা কিভাবে হয় সেটাও তিনি জানিয়েছেন। আজ এ পর্যন্ত এছাড়াও যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের শোনার আগ্রহ থাকে, আমাদের জানান, আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, বা আমার একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে দেওয়া রইল, সেখানে আপনারা লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী দিন সেই বিষয় নিয়ে ভিডিও করার। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।